তাহলে কানপুরে কি হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট? বিসিবি সভাপতি তার প্রেস কনফারেন্সে একটা লাইন কিন্তু বলেছিলেন, খুবই কৌতূহল জাগা নিয়ে। যদি সাকিব এই টেস্টটা খেলেন, অর্থাৎ এই টেস্ট না খেলার ব্যাপারেও কোনো সংশয় রয়েছে কিনা, যাক সকল সংশয় টংশয় উড়িয়ে ভারতের বিপক্ষে এই টেস্টে একাদশে সাকিব আল হাসানের নাম রয়েছে। এটাই কি তার শেষ টেস্ট হতে যাচ্ছে কিনা, এই উত্তর সময়ের হাতে। আর প্রথম টেস্টের গন্তব্য কোথায়, কি হবে প্রথম দিন শেষে সেটা বলার উপায় নেই, নিতেই বলার উপায় থাকে না। আর এইটাতে আরও বেশি নেই, কেননা প্রথম দিন বৃষ্টি মিলিয়ে খেলা হয়েছে মাত্র 35 ওভার। যদিও ঘটনার এইখানটাতে কোনো অভাব নেই। বাংলাদেশের একাদশ, ভারতের একাদশ একেবারে ভিন্ন রকম স্ট্র্যাটেজিতে দুইটা দলের একাদশ সাজানো। টস নিয়ে দুই দলের পরিকল্পনাটা ভিন্ন রকম। এখন গিয়ে ফাইনালি ম্যাচের আউটকামটা কি হবে সেটা দেখার জন্য আমাদের তো ওয়েট করতে হবে। কিন্তু প্রথম দিন যা হলো, ডিআরএস একটা বিগ রোল প্লে করেছে। সব মিলে এই দিনের মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটা বলবেন আপনি? ধরুন ডিআরএস এর কথা আমি বলছিলাম, সেইখানটাতে ভারতের ডিআরএস খুবই সক্রিয় ছিল বলতে তারা দুইটা রিভিউ হারিয়েছে। একটা তাদের সফল রিভিউতে উইকেট নিয়েছে, আরেকটা রিভিউতে আম্পায়ার স্কোরের জন্য উইকেট নিতে পারেনি। বাংলাদেশে হচ্ছে গিয়ে ডিআরএস একটা রিভিউ হারিয়েছে, ওইখানে 3টার মধ্যে। ফলে এইটা একটা বিগ রোল প্লে করেছে। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি তো আসলে এই ম্যাচের আগে থেকেই বলা হচ্ছিল যে আবহাওয়ার পূর্বাভাসে অন্ততপক্ষে প্রথম 3 দিন বৃষ্টির সেই আশঙ্কাটা রয়েছে। এবং প্রথম দিনই আসলে টস হতেই অনেকটা দেরি হয়েছে, 1 ঘন্টা দেরিতে টস হয়েছে, খেলা শুরু হয়েছে ওই যে ঘন্টাখানেক দেরিতে। খেলা শুরু হওয়ার পরে ভারত ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। এখন এটা সিগনিফিক্যান্ট অনেকগুলো জায়গা থেকে। ধরেন কানপুরে টেস্ট হয়েছে, সেইখানে 1964 সালের পর 60 বছর পরে কোনো দলের ক্যাপ্টেন টস জেতার পরে আগে বোলিংয়ের সিদ্ধান্ত দিলেন, কারণ এটা ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক উইকেট। ফলে সেকেন্ড ইনিংসে বোলিং বা ফোর্থ ইনিংসে বোলিংয়ে আসলে ক্যাপ্টেনরা করতে চান, সেইখানে রোহিত শর্মার আগে বোলিং করার সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে একটা কৌতূহল জায়গা নিয়ে। আবার 2015 সালের পর ভারতের কোনো ক্যাপ্টেন ভারতের মাটিতে কোনো টেস্ট ম্যাচে এরকম কোনো সিদ্ধান্ত নিলেন আগে বোলিং করার, এইটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি যদি চিন্তা করে দেখেন যে এই সিরিজের দুটো টেস্টেই ক্যাপ্টেন টসে জিতে আগে, প্রথম টেস্টে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি টসে জিতে আগে বোলিং নিয়েছেন, সেকেন্ড টেস্টে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে আগে বোলিং নিয়েছেন। এখন ভারতের মাটিতে একটা টেস্ট সিরিজে 2 টেস্টে ক্যাপ্টেন আগে টস জিতে বোলিং নিচ্ছেন, এইটাও কিন্তু ভাই আগে দেখা যায়নি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং এখানটাতে ভারত যে একটা ক্লিয়ার আলাদা একটা প্ল্যানিংয়ে তারা মাঠে নেমেছে বাংলাদেশের চেয়ে, সেটা একাদশ নির্বাচনেও বোঝা যায়। কেননা বাংলাদেশের একাদশে 2টা পরিবর্তন হয়েছে, ভারত অপরিবর্তিত একাদশটা খেলছে, কারণ হচ্ছে ভারতের ওইখানে 3 জন পেসার এবং 2 জন স্পিনার, এইভাবেই তারা খেলছে। কিন্তু বাংলাদেশের একাদশে 2টা পরিবর্তনই হচ্ছে গিয়ে বোলিং লাইন আপে। এইখানটাতে হচ্ছে গিয়ে তাসকিন এবং নাহিদ রানাকে বাদ দেওয়া হয়েছে, দলে আনা হয়েছে ওইখানে স্পিনার তাইজুল ইসলাম এবং সৈয়দ খালেদ আহমেদকে। অর্থাৎ আমাদের একাদশে পেসার কিন্তু 2 জন, খালেদ আর হাসান মাহমুদ। স্পিনার কিন্তু এখানে 3 জন, সাকিব, তাইজুল, মিরাজ। সো আমরা কিন্তু একটা ডিফারেন্ট প্ল্যানে গেছি। ইনফ্যাক্ট টস জেতার পরে যেখানটাতে রোহিত শর্মা আগে বোলিং বেছে নিলেন, আমাদের ক্যাপ্টেন শান্তও বললেন যে টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ে নিতেন। ফলে টসটা এই জায়গাটাতে খুব একটা পার্থক্য ক্রিয়েট করতে পারেন। 2 ক্যাপ্টেনের মধ্যে বা 2 দলের এই স্ট্র্যাটেজির মধ্যে শেষ পর্যন্ত কোন দলটা জিতবে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু বলতেই হবে যে আমরা যে ফার্স্ট সেশনটা যে আমরা খেলেছি, সেই জায়গাটাতে বাংলাদেশ ভালোই নেগোশিয়েট করেছে। হ্যাঁ, একদম ইনিংসের প্রথম ডেলিভারিটা জাসপ্রীত বুমরার যেইভাবে লো হয়েছিল, মনে হয়েছিল যে এরকম লো বাউন্সই আমরা পুরো দিন জুড়ে বা টেস্ট জুড়ে যত সামনে এগুলো তো আমরা দেখবোই, দিন জুড়েও আসলে দেখবো। পরে আর বল অত ওই রকম লো হয়নি, প্রথম বলটা যেরকম ইঙ্গিত দিচ্ছিল। আর জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে আমাদের 2 ওপেনার সাদমান ও জাকির ট্রাভেলে পড়েছিলাম আমরা, কিন্তু তারপরেও তো নেগোশিয়েট করেছিলাম। 9th ওভারে আকাশদীপ এসে আসলে সবকিছু একটু এলোমেলো করে দেয়। কিভাবে এলোমেলো করে দেয়? তিনি বোলিংয়ে এসে থার্ড বলেই তুলে নেন হচ্ছে গিয়ে জাকিরের উইকেটটা। জাকির 24 বল খেলে কোনো রান না করে আউট হয়েছেন। বাংলাদেশে ওপেনারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে রান না করে আউট হওয়ার একটা রেকর্ডও তিনি করে ফেলেন। এর আগে ইমরুল কায়েসের ছিল 16 বল খেলে হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি একটা করেছিলেন। সেই রেকর্ডটা এখন হচ্ছে গিয়ে জাকিরের ক্যাচটা ওইখানে গালিতে ঠিকঠাক মতো ধরেছেন কিনা ওইখানে হচ্ছে যশস্বী জয়সওয়াল, সেটা নিয়ে হচ্ছে গিয়ে টিভি আম্পায়ার বারবার দেখছিলেন। সো ওইটা শেষ পর্যন্ত যে ক্যাচটা হচ্ছে গিয়ে ফেয়ার বলেই তার কাছে মনে হয়েছে, আমার কাছেও খুব আনফেয়ার বলে এখানে আসলে মনে হয়নি। যে একটু ডাউট থাকলে ওই ক্যাচটা হচ্ছে গিয়ে ফেয়ার ক্যাচে জাকির আউট হয়েছেন। আর থার্ড ওভারে আকাশদীপ তার ওইখানে তিনি আউট করে দিলেন আমাদের অন্য ওপেনার সাদমানকে, যিনি 24 রান করেছিলেন। এবং যেই উইকেটটা
আমি আসলে একটু সারপ্রাইজড হয়েছি। ওইটা আসলে আউটটা হয়েছে ইনিশিয়ালি মনে হয়নি। ইনফ্যাক্ট আকাশদীপ বাদে তার টিমের অন্যান্য সতীর্থরাও মানে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছিলেন না, উইকেট কিপার বলেন, ক্যাপ্টেন বলেন, রিভিউ নেওয়ার ব্যাপারে। কিন্তু মনে হচ্ছিল বলটা হচ্ছে গিয়ে স্লাইডিং ডাউন দ্য লেগ হয়ে যাবে। কিন্তু আকাশদীপ এত কনফিডেন্ট ছিলেন যে ক্যাপ্টেন রোহিত শর্মা সেই রিভিউটা নিলেন, এবং রিভিউতে যখন দেখা গেল যে না, আম্পায়ার্স কলও না, ওইটা আসলে লেগ স্ট্যাম্পেই হিট করতো, তখন পুরো ভারতীয় টিমই আসলে একটু অবাক হয়ে গেছে। সাদমানের জন্য আমার কাছে মনে হচ্ছে একটু আনলাকি। শেষ পর্যন্ত টেকনোলজি তো টেকনোলজি, সেই জায়গাটাতেই আসলে কাটা পড়েছেন সাদমান, 24 রান করে আউট হয়েছেন। কিন্তু এইখান থেকে আমাদের ক্যাপ্টেন শান্ত আর মমিনুলের পার্টনারশিপটা কিন্তু এই যে এরপরে একটা ভালো একটা জুটি গড়েছিলেন 50+ রানের, এবং সেইখানটাতে ক্যাপ্টেন শান্তকে একটা ক্রেডিট দিতে হয় যে তিনি নিজেও রানের জন্য স্ট্রাগল করছেন। গত ইনিংসটাতে তিনি 82 রানের একটা ইনিংস খেলেছেন লাস্ট টেস্টে, সো রানে ফেরার একটা ইঙ্গিত দিয়েছেন। তারপরেও হচ্ছে ওই 3 নম্বর পজিশনটা তিনি মমিনুলের জন্য ছেড়ে দিয়েছেন, যেই মমিনুল নিজেও আসলে রানের জন্য স্ট্রাগল করছেন। সো ক্যাপ্টেন শান্তর এই জায়গাটাতে আমি ক্রেডিট দিব, এবং তিনি 4 নম্বরে নেমেছেন। তাদের ওই পার্টনারশিপটা হয়েছিল লাঞ্চ পর্যন্ত, আর কোনো আমাদের উইকেট পড়েনি। ইনফ্যাক্ট লাঞ্চের পরে খেলাই হয়েছে মাত্র 9 ওভার। সেইখানটাতে শান্তর আউটটা আমাদের জন্য আসলে বড় বেশি কস্টলি হয়ে গিয়েছে। শান্ত ওইখানটাতে তিনি যে কি বলে চলে যে অশ্বিনে বলে আউট হয়েছেন 31 রান করে। মমিনুল শেষ পর্যন্ত অপরাজিত আছেন হচ্ছে গিয়ে 40 রানে, মুশফিকুর রহিম তার সাথে রয়েছেন। আমি যেটা বলছিলাম যে ডিআরএসে তো ও ওইখানটাতে উইকেট নিয়েছেনই ভারত, হচ্ছে গিয়ে ওই সাদমানের উইকেটটা তারা পেয়েছে রিভিউতে গিয়ে। 2টা রিভিউ তারা নষ্টও করেছে যে ওই লেগ স্টাম্পের বাইরে বল পিচ করার কারণে। আর একটা রিভিউ আম্পায়ার্স কলে বাংলাদেশের ফরে এসেছে, সেটা হচ্ছে গিয়ে যে মমিনুলের ক্ষেত্রে। মমিনুল যখন 10 রানে, তখন জাসপ্রীত বুমরার বলটাতে ওইটা দেখা গিয়েছে যে মানে জাস্ট হচ্ছে কি স্ট্যাম্পটা টাচ করে গিয়েছে বলটা, এবং সেটা আম্পায়ার্স কলে মমিনুল বেঁচে গিয়েছেন। সেইটা যদি না হতো তাহলে ওইখানটাতে আমরা একটা বিপর্যয়ের মধ্যে পড়তে পারতাম। আর শান্ত আসলে রিভিউটা অকারণে নিয়েছেন, ওরা বলটা দেখাই যাচ্ছিল একেবারে মিডল স্ট্যাম্পে হিট করছে, ওইখানে আমরা একটা রিভিউ শুধু আসলে নষ্ট করেছি। ফলে এই যে দিনটা গেল, প্রথম দিনটা প্রথমে হচ্ছে গিয়ে অন্ধকারের কারণে, মানে আলোক স্বল্পতার কারণে খেলাটা বন্ধ করা হলো। তারপরে এমন বৃষ্টি নেমেছে যে সেই বৃষ্টি থামাথামির লক্ষণ নেই। এরপরের দিনের খেলাটাই আসলে পরিত্যক্ত ঘোষণা করা হলো। 35 ওভার শেষে বাংলাদেশ 3 উইকেটে 107। মহাবিপর্যয়কর কিছু হয়ে গেছে তা নয়, কিন্তু শান্তর উইকেটটা না হারালে বাংলাদেশ আসলে দিনটা আপার এন্ডে থেকে আসলে শেষ করতে পারতো। এখন আমরা বলতে পারি প্রথম দিন শেষে খেলাটা আসলে একটা ব্যালেন্সে রয়েছে, এবং সেই জায়গাটা থেকেই যদি আমি বলি যে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা, এইখানটাতে একটা বলতে পারেন টস। ভারত টসে জিতে আগে বোলিং নিয়েছে, এবং তারা যেহেতু 3 পেসার নিয়ে খেলছে, এরকম মেঘলা কন্ডিশন কাজে লাগানোর জন্য তারা আগে বোলিং করবে। এখন বাংলাদেশ আবার 3 স্পিনার নিয়ে খেলছে, তাতেও নাকি আমরা আগে ব্যাটিংই করতাম, যদিও আমার কাছে এইটা আমাদের বোলিং লাইন আপটা আবার এটা সাপোর্ট করে না। সো যাই হোক, এইটাকে একটা মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন। আর আরেকটা হচ্ছে গিয়ে যে জিনিসটা, সেটা আমার কাছে মনে হয় যে এই যে ডিআরএস এর ডিসিশনটা, মমিনুল মানে সাদমানের উইকেটটা, যে উইকেটটা ভারত তুলে নিয়েছে, যেটা মনে হচ্ছিল যে আসলে আউট হবে না, আর আমাদের মমিনুলের যে আউটটা, সেই আউটটা যে আসলে হলো না, আম্পায়ার্স কলে যদি মমিনুল আসলে বেঁচে গেলেন, সেইখানটাতে যদি মমিনুল আউট হয়ে গেলে আমাদের একটা বিপর্যয় হতে পারত, সেই জিনিসটা আসলে শেষ পর্যন্ত গিয়ে হয়নি। আর এই সব কিছু ডিআরএস বাদ দিয়ে আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে সাকিব তার প্রথম দিন খেলতেই পারেননি, মাঠেই নামতে পারেননি, মানে ব্যাটিংয়ে হয়তো কালকে যদি এরকম বৃষ্টির কারণে খেলা যদি এরকম বিঘ্ন না হয়, তাহলে কালকে হয়তো তিনি ব্যাটিংয়ে নামবেন। আমার কাছে শেষ পর্যন্ত গিয়ে মোমেন্ট অফ দ্য ডে প্রথম দিনে টসও না, বৃষ্টিও না, ডিআরএসও না, শেষ পর্যন্ত গিয়ে নাজমুল হোসেন শান্তর উইকেটটা। কারণ শান্তর উইকেটটা যদি আমরা না হারাতাম, শান্তকে এত সলিড লাগছিল এবং মমিনুলের সঙ্গে তার পার্টনারশিপটা এত জমে গিয়েছিল, সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম দিনটা আপার হ্যান্ডে থেকে শেষ করতে পারত। তো আপনার কাছেও কি মনে হয় যে বৃষ্টি, ডিআরএস, উইকেট, পার্টনারশিপ সব কিছু পেরিয়ে শেষ পর্যন্ত শান্তর উইকেটটাই মোমেন্ট অফ দ্য ডে, নাকি আপনার মোমেন্ট অফ দ্য ডে অন্য কিছু? জানাবেন নাকি?